বন্ধুরা, আমি তোমাদের একটু এক্স রশ্মি সম্বন্ধে বলি। এক্স রশ্মিটা কি, এটাকে কিভাবে উৎপন্ন করা হয়, তারপর এক্স রশ্মি দুই ধরনের আছে। একটাকে আমরা বলি নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি, আর একটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। এগুলো একটু ব্যাখ্যা করব। দেখো, প্রথমেই এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছ, এই ভদ্রলোকের নাম, ইনি হচ্ছে একজন জার্মান বিজ্ঞানী, জার্মান সায়েন্টিস্ট। এনার নাম হচ্ছে উইলহেম কোনার্ড রন্টজেন। ইনি এক্স রশ্মির আবিষ্কার করেন। কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন এক্স রশ্মি? তাহলে আবিষ্কার করেন এই বিজ্ঞানী। আচ্ছা, এই আবিষ্কারের সালটা হচ্ছে 1896। আচ্ছা, 1896 সালে এক্স রশ্মি আবিষ্কার হয় এবং ওনাকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়। ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয় এক্স রশ্মি আবিষ্কারের জন্য, কারণ এক্স রশ্মি কিন্তু একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে। এক্স রশ্মির আবিষ্কার, দেখো এক্স রশ্মি কি কি কাজে লাগে যদি বলা হয়, মেডিকেল সায়েন্সে রেডিওলজি একটা ডিপার্টমেন্ট আছে এবং সেটা একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। রেডিওলজি আর প্যাথোলজি, এই দুটো ডিপার্টমেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। ওখানে এই রেডিওলজিতে আমরা এক্স রশ্মির ব্যবহার করে থাকি। এক্স রশ্মির সাহায্যে শরীরের ভেতরে কিছু অবাঞ্ছিত বস্তু প্রবেশ করলে সেগুলোকে আমরা দেখা বা তার অবস্থান নির্ণয় করা এবং তার ট্রিটমেন্ট, চিকিৎসা কিভাবে করা হবে, বা টিউমার, আলসার এগুলো হলে শরীরের ভেতরে তার অবস্থান নির্ণয় করা এবং তার ট্রিটমেন্ট কিভাবে হবে সেগুলো আমরা বুঝতে পারি রেডিওলজি ডিপার্টমেন্টে। এছাড়া তোমরা সিটি স্ক্যান নাম শুনেছ, সেটাও কিন্তু এক ধরনের এক্স রশ্মি। সিটি স্ক্যানে অনেক কম্পিউটারাইজড ওটা এক্স রশ্মি। একটা প্লেটের মধ্যে অনেকগুলি ছোট ছোট ইমেজ দেখতে পাওয়া যায়। যাই হোক, সেই জন্য এছাড়াও এক্স রশ্মি সলিড স্টেট যে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রিতেও এক্স রশ্মি আবিষ্কারের পর বিশাল একটা চেঞ্জ আসলো। ওখানে ব্র্যাগস ল প্রয়োগ করে আমরা ক্রিস্টালের গঠন সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারি। যাই হোক, এক্স রশ্মি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, সেই জন্য ওনাকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হলো এবং নোবেল প্রাইজটা দেওয়া হলো 1901। তোমরা হয়তো জেনে থাকবে বা না জানলে শুনে রাখো, প্রথম নোবেল প্রাইজ এই ভদ্রলোক পান। প্রথম নোবেল প্রাইজ এই রন্টজেনকেই দেওয়া হয়, সায়েন্টিস্ট রন্টজেন। ফার্স্ট নোবেল প্রাইজ দেওয়া হয় এক্স রশ্মি আবিষ্কারের জন্য বিজ্ঞানী উইলহেম কোনার্ড রন্টজেনকে 1901 খ্রিস্টাব্দে। আচ্ছা, এবার এক্স রশ্মি উনি কিভাবে আবিষ্কার করলেন, বা এক্স রশ্মিটা কি? একটা ভারী ধাতু যার উচ্চ গলনাঙ্ক থাকবে, এবং এর জেড পারমাণবিক সংখ্যা উচ্চ থাকবে। এরকম কোন ধাতুর উপর, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটা ভারী ধাতু, এটাকে আমরা টার্গেট বলি। এই ধাতুটাকে আমরা, এটা ধাতু, এটাকে আমরা টার্গেটও বলে থাকি। এই টার্গেটের উপরে উনি ইলেকট্রন স্রোত ফেললেন। ইলেকট্রন, এগুলো ইলেকট্রন স্রোত। মানে ইলেকট্রন স্রোত মানে তো তোমরা জানো, ইলেকট্রন স্রোত মানে হচ্ছে ক্যাথোড রশ্মি। ক্যাথোড রশ্মি, এই ইলেকট্রন স্রোত ফেললে এর উপরে, ভারী ধাতুর উপরে, এইখানে ধাতুর থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি বের হয়। অদৃশ্য, এখান থেকে অদৃশ্য রশ্মি বের হয়। আর তখন এটা ইনভিজিবল, মানে অদৃশ্য ছিল, আননোন ছিল। সেই জন্য ইউরোপিয়ান কান্ট্রিতে আননোন জিনিসকে
এক্স দিয়ে ধরে নেয়, সেই জন্য এটার নাম দেওয়া হলো এক্স রে। অদৃশ্য, তবে এটাকে বুঝলো কি করে? এটা এখানে যদি ফটোগ্রাফিক প্লেট রাখা যায়, এখানে ফটোগ্রাফিক প্লেট রাখলে ফটোগ্রাফিক প্লেটে এর প্রভাব ফেলবে, হ্যাঁ, এবং এই এক্স রশ্মি কোনো অস্বচ্ছ বস্তুর ছায়া সৃষ্টি করবে, ভারী অস্বচ্ছ বস্তুর ছায়া সৃষ্টি করবে, ওটাই তো চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগে। তাহলে অদৃশ্য হলেও এটার কিন্তু অস্তিত্ব কিন্তু দেখতে পাওয়া যাবে, বুঝতে পারা যাবে অস্তিত্ব। তাহলে এইভাবে এক্স রশ্মি আবিষ্কার হয়। আসলে কি হয় এখানে? ইলেকট্রনের গতিশক্তি, এই যে ইলেকট্রন এর মধ্যে ফেলা হলো, তাতে ইলেকট্রনের গতিশক্তি কমে যাবে। ইলেকট্রনের গতিশক্তি এখানে গতিশক্তি এক্স রশ্মি ফোটনে উৎপন্ন করবে। এক্স রশ্মি ফোটন, আসলে এগুলো কেন ফোটন বলছি? এক্স রশ্মি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বর্ণালী, তোমরা জানো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বর্ণালীর একটা অংশ, সেই জন্য এক্স রশ্মি ফোটন আমরা বলছি। আচ্ছা, সেই বর্ণালী সম্বন্ধে যদি আমি তোমাদের একটু বলি, দেখো এখানে গামা রশ্মি, এখানে এক্স রশ্মি যদি বলি, তারপরে ইউভি রশ্মি যদি বলি, ইউভি, তারপরে তোমরা জানো দৃশ্যমান রশ্মি, ভিজিবল ইত্যাদি, তারপর ইনফ্রারেড আছে, আইআর আছে, আমি আর যাচ্ছি না অত। 0.1 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত, মানে তার নিচের থেকে 0.1 তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত গামা। এবার 0.1 থেকে 100 অ্যাংস্ট্রম পর্যন্ত যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বর্ণালী, এটাকে আমরা বলছি। তাহলে 0.1 অ্যাংস্ট্রম থেকে 100 অ্যাংস্ট্রম পর্যন্ত এক্স রশ্মি, আর 100 অ্যাংস্ট্রম থেকে মোটামুটি 4000 অ্যাংস্ট্রম পর্যন্ত এটাকে আমরা ইউভি রশ্মি বলি, আলট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি। আবার 4000 অ্যাংস্ট্রম থেকে মোটামুটি, এক্সাক্ট না, 8000 অ্যাংস্ট্রম পর্যন্ত হচ্ছে ভিজিবল। 8000-এর পরে হচ্ছে প্রায় 40 লক্ষ অ্যাংস্ট্রম পর্যন্ত, সেটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি বলি, এর বিস্তারটা অনেক। আচ্ছা, তাহলে এই পোর্শনের যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটাকে আমরা এক্স রশ্মি বলছি। তাহলে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত থেকে হবে? 0.1 অ্যাংস্ট্রম থেকে 100 অ্যাংস্ট্রম পর্যন্ত। আচ্ছা, এক্স রশ্মি দুই প্রকারের ধরা হয়। এক্স রশ্মি দুই প্রকার, এটা হচ্ছে শক্তিভেদে দুই প্রকার, এটা শক্তিভেদে দুই প্রকার। যখন তরঙ্গ দৈর্ঘ্য 0.1 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রমের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কম, এর শক্তি বেশি, এর শক্তি কিন্তু বেশি। তরঙ্গ দৈর্ঘ্য কম হলে শক্তি বেশি হয়, তোমরা জানো, কারণ E=hc/λ। শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় শক্তি বেশি, ব্যস্তানুপাত সম্পর্ক। এইটাকে আমরা বলি 0.1 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রম পর্যন্ত যে এক্স রশ্মি, সেটাকে আমরা বলবো কঠিন এক্স রশ্মি। এবার কঠিন এক্স রশ্মি আর 10 অ্যাংস্ট্রম থেকে শুরু করে 100 অ্যাংস্ট্রম পর্যন্ত এর শক্তি কম, তাই বলে আল্ট্রাভায়োলেট থেকে বেশি, ভিজিবলের থেকে বেশি, গামার থেকে কম, শক্তি কম। এক্স রশ্মির মধ্যে শক্তি কম, এটাকে বলি আমরা কোমল এক্স রশ্মি। আচ্ছা, এই যে দুই ধরনের এক্স রশ্মি, কঠিন বা কোমল এক্স রশ্মি, মানে শক্তি বেশি শক্তি কম, এটা আমরা কি করে পাই পরে আসবো, ভালো করে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, দেখো এবার আমরা এক্স রশ্মির উৎপাদন কি করে এই বিজ্ঞানী করলেন, এটা একটা ব্লক ডায়াগ্রাম আমি দিলাম ঠিকই, যে কঠিন ধাতুর উপরে কি করলো। এই কঠিন ধাতু বলতে যা ইচ্ছা হতে পারে, কপার, আয়রন, মলিবডেনাম, সাধারণত যত বেশি
জেড হবে তত বেশি শক্তির, যত বেশি জেড হবে তত বেশি শক্তির এক্স রশ্মি পাওয়া যাবে। আচ্ছা, সাধারণত মলিবডেনাম, টাংস্টেন, প্লাটিনাম এইসব ধাতু নেওয়া হয়। জেড যাদের বেশি, মলিবডেনাম যেমন 42। আচ্ছা, এদের উপর কি ফেলতে হবে? ইলেকট্রন ফেলতে হবে। ইলেকট্রনগুলো উৎপন্ন করতে হবে। ইলেকট্রন গান থেকে ইলেকট্রন উৎপন্ন করি। আসলে ইলেকট্রন কি করে আমরা উৎপন্ন করি? একটা ফিলামেন্টকে যদি আমরা উত্তপ্ত করি, ব্যাটারি লাগিয়ে একটা ফিলামেন্টকে যদি উত্তপ্ত করি, তাহলে এখান থেকে ইলেকট্রন বের হবে। এই ইলেকট্রন গিয়ে এই ধাতুর উপর গিয়ে পড়লে, কঠিন ধাতুর উপর গিয়ে পড়লে, অর্থাৎ টার্গেটে গিয়ে পড়লে এখান থেকে এক্স রশ্মি বের হবে। মূল বিষয় তো এটা। এবার দেখো, এক্স রশ্মি নল এখানে দেখানো হয়েছে। দেখো, এটা হচ্ছে অরিজিনাল এক্স রশ্মি নল। এই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টার্গেট, আর এইটা হচ্ছে ইলেকট্রন গান। ইলেকট্রন গান থেকে কি হয়? ইলেকট্রন গান কিছু না, ডেভিসন জার্মান এক্সপেরিমেন্টেও তো ইলেকট্রন গান আমরা ইউজ করি। ওখান থেকে ইলেকট্রন বের করি আমরা, এখান থেকে ইলেকট্রন বের হবে। ইলেকট্রন গিয়ে এখানে পড়বে, পড়ে এই ইলেকট্রনের গতিশক্তির একটা অংশ এক্স রশ্মিতে পরিণত হবে। এটা এক্স রশ্মি। আর এখানে ইলেকট্রন গানকে ভোল্টেজ দেওয়ার জন্য, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন গান হচ্ছে জাস্ট একটা ফিলামেন্ট আছে ভেতরে। এই ফিলামেন্টকে আমরা ব্যাটারির সাহায্যে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে এখান থেকে ইলেকট্রন বেরোবে। এই ইলেকট্রনগুলো এখানে পড়বে। এইখানে ইলেকট্রন পড়ার জন্য এই যে এর সাপেক্ষে এই দিকে পজিটিভ ভোল্টেজ দিতে হবে। পজিটিভ ভোল্টেজ দিতে হবে ওইদিকে, তবেই আমি এদিকে পজিটিভ ভোল্টেজ দিতে হবে, এবং হাই ভোল্টেজ দিতে হবে এখানে। এইখানে লো ভোল্টেজ কাকে, কিসের ক্ষেত্রে লো ভোল্টেজ? এই যে ফিলামেন্টকে উত্তপ্ত করার জন্য, ধরো এখানে একটা ফিলামেন্ট আছে, আমি বললাম এখানে ফিলামেন্ট আছে। ফিলামেন্টকে উত্তপ্ত করার জন্য একটা ব্যাটারি আমরা লাগাবো এখানে। এখানে ব্যাটারি লাগালাম ফিলামেন্টকে উত্তপ্ত করার জন্য। এটা লো ভোল্টেজ ব্যাটারি, এই ব্যাটারিটা। আর এখানে হাই ভোল্টেজ দেওয়া হয়। তা হাই ভোল্টেজ দিলে ইলেকট্রনের গতিশক্তি, যে ইলেকট্রনগুলো ইলেকট্রন গান থেকে বের হবে, তার গতিশক্তি আমরা বাড়াতে পারবো। ইলেকট্রনের গতিশক্তি তোমরা জানো 12 mv²। যে বিভব পার্থক্য প্রয়োগ করা হয় ভি, ইভি এর সমান হবে। মানে ইলেকট্রিক ফিল্ড দ্বারা যে কার্য হবে সেটা গেইন ইন কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন হবে। তাহলে ইভি ইজ ইকুয়াল টু 12 mv²। সাধারণত এই ভোল্টেজটা কিলো ভোল্ট রেঞ্জের হয়, মানে 50 কিলো ভোল্ট রেঞ্জের, 50 কিলো ভোল্ট, 60 কিলো ভোল্ট। এটা অনেক বেশি হয়, এটা সামান্য ভোল্টেজ দেওয়া হয়। এই যে ভোল্টেজ, এই ভোল্টেজের উপরেই নির্ভর করবে কঠিন এক্স রশ্মি হচ্ছে, মানে এক্স রশ্মির শক্তি বেশি হচ্ছে নাকি এক্স রশ্মির শক্তি কম হচ্ছে। যদি ভোল্টেজ এটা বাড়াও, বেশি রাখো, তাহলে তুমি এখানে কঠিন পাবে। আর এই ভোল্টেজ যদি তুমি কম রাখো, তাহলে তুমি কম শক্তির অর্থাৎ কোমল এক্স রশ্মি পাবে। তাহলে এই ভোল্টেজের উপর নির্ভর করবে কঠিন কোমল মানে এক্স রশ্মির শক্তি। আচ্ছা, কারণ কি? এই ভোল্টেজ বাড়ালে এই যেখান থেকে যে ইলেকট্রনটা বের হবে, ইলেকট্রনের গতিশক্তি বাড়বে। তাহলে ইলেকট্রনের গতিশক্তি যদি বাড়ে, বেশি গতিশক্তি নিয়ে যখন আঘাত করবে, যখন বেশি গতিশক্তি নিয়ে আঘাত করবে, তখন বেশি গতিশক্তি পরিবর্তন হবে এক্স রশ্মিতে। মানে এক্স রশ্মির গতিশক্তি বেশি হবে, এক্স রে ফোটনের যে শক্তি সেটা বেশি হবে। আচ্ছা, আর তার মানে এই যে এইচভি হাই ভোল্টেজ যেটা, তার উপর নির্ভর করবে কঠিন কোমল মানে এক্স রশ্মির শক্তি। আর লো ভোল্টেজ ব্যাটারি এইটার উপর কি নির্ভর করবে? এই ভোল্টেজ যদি বাড়াও তুমি, লো ভোল্টেজ ব্যাটারি যে ভোল্টেজ যদি বাড়াও, তাহলে এখানে বেশি সংখ্যক ইলেকট্রন বের হবে। বেশি সংখ্যক ইলেকট্রন বের হলে বেশি সংখ্যক এক্স রশ্মি ফোটন উৎপন্ন করবে। তার মানে এলভি যদি বাড়াও, তুমি এক্স রশ্মির, এক্স রে কি বাড়াতে পারবে? বেশি সংখ্যক মানে ইন্টেন্সিটি, প্রাবল্য বৃদ্ধি পাবে। এক্স রশ্মির প্রাবল্য বৃদ্ধি পাবে লো ভোল্টেজটা যখন তুমি বাড়াবে। আর হাই ভোল্টেজ বৃদ্ধি করলে কি হচ্ছে? হাই ভোল্টেজ বৃদ্ধি করলে তুমি পাচ্ছ
হাই ভোল্টেজ ব্যাটারিটার তুমি যখন ভোল্টেজ বৃদ্ধি করবে তখন তুমি কি বেশি পাচ্ছ? তখন এক্স রশ্মির শক্তি বেশি পাচ্ছ, এনার্জি বাড়বে, মানে কঠিন কোমল হচ্ছে এখানে। তাহলে বিষয়গুলো একটু মনে রাখো। আর এখানে ওয়াটার ফ্লো দেওয়া হয়। কেন ওয়াটার ফ্লো দেওয়া হয়? ইলেকট্রনের গতিশক্তির খুব সামান্য অংশই এক্স রশ্মিতে পরিণত হয়। মোটামুটি 1% ইলেকট্রনের গতিশক্তির 1% শক্তি এক্স রশ্মিতে পরিণত হয়। বাকি দেখো 99% শক্তি কোথায় যায়? সেটা তাপ উৎপন্ন হয়। এই তাপ, তার মানে এখানে প্রচন্ড পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই তাপে যাতে এই ধাতু না গলে যায় সেই জন্য এটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু ব্যবহার করা হয়। আর এখানে জলের ফ্লো দিয়ে এর ভেতরে জলের ফ্লো দেওয়া হয়। হ্যাঁ, জলের ফ্লো দিলে এটার মানে এটার তাপমাত্রা কন্ট্রোলে রাখা হয়, তাপমাত্রা যাতে উষ্ণতা বেশি বৃদ্ধি না পায়, ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয়। আর সেই জন্য এটাকে বলা হয় কুলিজ নল। কুলিজ নলে আমরা এক্স রশ্মি উৎপন্ন করি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা একটু জেনে রাখো, সেটা হচ্ছে তখনকার দিনে অর্থাৎ রনজেন যে এক্স রশ্মি নল তৈরি করে গেছিলেন বা সেই সময় এক্স রশ্মি নলের যে ডেভেলপমেন্টটা হয়েছিল ওটা এখনো ওই অবস্থায় আছে, এর কোনো আর ডেভেলপমেন্টের দরকার হয় নাই। এখনো এটাই, অর্থাৎ 1896-এ এক্স রশ্মি আবিষ্কার হয়, ঠিক ওই সময় এক্স রশ্মি নল ডেভেলপ হয়। তখনকার এক্স রশ্মি নলও এখনো কাজে লাগছে, তার মানে এটা কোনো ডেভেলপের প্রয়োজনই হয়নি, এখনো এটাই ব্যবহার করা হচ্ছে। তাহলে ভাবো এটা কোনো পরিবর্তনের প্রয়োজন হয়নি আমাদের। সায়েন্সের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, সমস্ত ডিভাইস ইকুইপমেন্ট সমস্ত আমরা পরিবর্তন করছি, তার এফিসিয়েন্সি বাড়াচ্ছি, অমুক তমুক অনেক কিছু হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের পরিবর্তন করার এখনো দরকার হয়নি। এটাই আমরা বিভিন্ন ল্যাবরেটরিতে ব্যবহার করি এক্স রশ্মি এক্স রে করার জন্য। যাই হোক, তাহলে এই কুলিজ নল। এবার কুলিজ নলের দেখো, এই যে এখানে হাই ভোল্টেজ দেওয়া হচ্ছে, এখান থেকে ইলেকট্রন যাচ্ছে, টার্গেটে গিয়ে পড়ছে, এখানে এক্স রশ্মি বেরোচ্ছে। এখানে ওয়াটার ফ্লো দেওয়া হচ্ছে, জলের প্রবাহ দেওয়া হচ্ছে, আর এদিকে পজিটিভ ভোল্টেজ দিতে হবে, সেই জন্য এটা অ্যানোড, এটাকে অ্যানোড বলবো, আর এটাকে ফিলামেন্ট বা ক্যাথোড বলবো, ক্যাথোড বলবো। নেগেটিভ ভোল্টেজ, এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, এখানে ভোল্টেজ প্রয়োগ করে ইলেকট্রনের গতিশক্তি বাড়ানো হচ্ছে, সেই গতিশক্তির একটা অংশ এক্স রশ্মিতে পরিণত হচ্ছে। আচ্ছা, এটা লো ভোল্টেজ ব্যাটারি। এই লো ভোল্টেজ ব্যাটারির জন্য নির্গত ইলেকট্রনের সংখ্যা বাড়বে, তার ফলে এক্স রশ্মি ফোটনের সংখ্যাও বাড়বে, তার মানে ইন্টেন্সিটি বৃদ্ধি পাবে, প্রাবল্য বৃদ্ধি পাবে। আর হাই ভোল্টেজের জন্য কি বৃদ্ধি পাবে? এক্স রশ্মির শক্তি বৃদ্ধি পাবে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তারপরে দেখো, এখন এই এক্স রশ্মি কিন্তু দুই রকম। একটাকে বলি আমরা নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি, নিরবিচ্ছিন্ন। আরেকটাকে বলি বৈশিষ্ট্যমূলক। আমরা এবার দেখো এক্স রশ্মি কিভাবে উৎপন্ন হচ্ছে, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, আর একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি। এই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি আর নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি এখন আমরা বোঝার চেষ্টা করব। নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি এইটা কিন্তু সমস্ত ধাতুর ক্ষেত্রে একই রকমই হবে, সমস্ত ধাতুর ক্ষেত্রে। অর্থাৎ তুমি যদি মলিবডিনাম নাও, প্লাটিনাম নাও, হ্যাঁ, সমস্ত ধাতুর ক্ষেত্রে একই রকম পাবে। মলিবডিনামই নাও আর প্লাটিনামই নাও আর টাংস্টেনই নাও, সব ধাতুর ক্ষেত্রে একই রকম পাবে। হ্যাঁ, এখানে একটা ভোল্টেজ ইম্পর্টেন্ট। ভোল্টেজ যত তুমি বেশি করবে, বেশি শক্তির এক্স রশ্মি পাবে। আর আরেকটা বিষয় আছে, ভোল্টেজ বেশি নিলে এখানে এক্স রশ্মির যে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য সেটাও আমরা বেশি পাবো, ভোল্টেজ সেটা কম পাবো। তরঙ্গ দৈর্ঘ্য, ভোল্টেজ যদি বেশি নাও তরঙ্গ দৈর্ঘ্য আমরা কম পাবো।
ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য কম পাবো, মানে শক্তি বেশি পাবো। যে ভোল্টেজ বেশি, এইচভি যদি বেশি করো, তাহলে এখানে এক্স রশ্মির শক্তি এটা বেশি হবে, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য তত কমবে। তাই এই ভোল্টেজের উপর কিন্তু, এই ভোল্টেজের উপর যেটা হাই ভোল্টেজ দেওয়া হচ্ছে, তার উপর তরঙ্গ দৈর্ঘ্য ডিপেন্ড করে। এটা কিন্তু মনে রাখো, এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ভোল্টেজ বেশি হলে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য মানটাও তুমি কম পাবে, সেটা পরে আসছি। দেখো, আর বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি যেটা, এটা কিন্তু ধাতু ভেদে আলাদা আলাদা হবে, ধাতু ভেদে আলাদা আলাদা, এক একটার এক এক রকম হবে, আলাদা। নিরবিচ্ছিন্ন সমস্ত ধাতুর ক্ষেত্রে একই রকম, আর বৈশিষ্ট্যমূলক হচ্ছে ধাতু ভেদে আলাদা। এইটা নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি এই হাই ভোল্টেজ যে ব্যাটারি, তার উপর ডিপেন্ড করে, ভি এর উপর নির্ভর করে। এর শক্তি এর কিন্তু ভি এর উপর নির্ভর করে না। এই ভোল্টেজ যেটা, এটা ভি এর উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? নির্ভর করে ধাতুটা কি তার উপরে। তাহলে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি ধাতুর উপর নির্ভর করে, ভি এর উপর নির্ভর করে না। এখানে বিভব প্রয়োগ কি প্রয়োগ করলে তার উপর নির্ভর করবে না। আর নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি এটা ভি এর উপর নির্ভর করবে, আবার সমস্ত ধাতুর ক্ষেত্রে সেমই হবে এক্স রশ্মি। আচ্ছা, নেক্সট দেখো, এখন আমরা নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি কিভাবে পাই আমরা। এই যে ধাতু খণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ, আমি বললাম ধাতু খণ্ডটা, এই যে ধাতু খণ্ডটা, টার্গেটটা, এর উপর ইলেকট্রন এসে পড়ছে। ইলেকট্রনের একটা গতিশক্তি থাকবে, ধরো K1 গতিশক্তি নিয়ে পড়ছে। ইলেকট্রনের গতিশক্তি, এই ধাতুর ভেতরে তো এখানে অনেক পরমাণু আছে, অনেক পরমাণু আছে, এই এবং এই ইলেকট্রন এই ভেতরে ঢুকে যাবে, বাইরের থেকে যে ইলেকট্রন আসছে এটার ভেতরে ঢুকে যাবে। ঢুকে গেলে এই ইলেকট্রনের গতিশক্তি কমে যাবে। কেন গতিশক্তি কমবে? কারণ এই পরমাণুর মধ্যে তার নিউক্লিয়াসগুলো ধনাত্মক আধানযুক্ত। মলিবডেনাম পরমাণুর যে নিউক্লিয়াসগুলো, এগুলো ধনাত্মক আধানযুক্ত। এই ধনাত্মক আধান, এই আপতিত যে ইলেকট্রন গান থেকে যে ইলেকট্রনগুলো ঢুকছে ভেতরে, তার গতিশক্তি কমিয়ে দেবে। ধরো কে ইনিশিয়াল, আর এখানে ঢোকার পর গতিশক্তি হয়ে গেল কে ফাইনাল। তাহলে দেখো গতিশক্তির পরিবর্তন কত হলো? কে ইনিশিয়াল মাইনাস কে ফাইনাল। এইটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তির পরিবর্তন। এইটা উৎপন্ন হবে এক্স রশ্মিতে, এক্স রশ্মির এনার্জি পাওয়া যাবে, এটা এক্স রশ্মি ফোটনে পাওয়া যাবে এই গতিশক্তিটা, গতিশক্তির পরিবর্তনটা। আচ্ছা, নিশ্চয়ই তাহলে এখানে বুঝতে পারছো, আপতিত ইলেকট্রন যখন পরমাণুর পাশ দিয়ে যাবে, পরমাণুর ধনাত্মক আধান ওকে আকর্ষণ করবে, তার ফলে আপতিত ইলেকট্রনের গতিশক্তি কমে যাবে। ধরো এইভাবে একটা ইলেকট্রন, এই যে একটাই পরমাণু এখানে দেখানো আছে, ধনাত্মক আধান এর পাশ দিয়ে যাচ্ছে, গেলে এটা যখন এভাবে এই ধনাত্মক আধান এটাকে আকর্ষণ করবে, আকর্ষণ করার জন্য দেখো ইলেকট্রন এভাবে ঘুরে গেল। প্রাথমিক গতিশক্তি ইনিশিয়াল আর ফাইনাল গতিশক্তি কে ফাইনাল, একটা ডিফারেন্স হবে। তখনই এইখান থেকেই এনার্জি বের হবে। এটাই হচ্ছে এক্স রশ্মি আমরা বলছি। কেন গতিশক্তি কমে গেল? এটাই এক্স রশ্মি। বহুত ফাঁকা স্থান থাকবে পরমাণুর, তোমরা তো জানো একটা ধাতুর ভেতরে বহুত ফাঁকা স্থান থাকে, শুধু ধনাত্মক আধান বা নিউক্লিয়াস গুলো বাদ দিলে বেশিরভাগ জায়গা তো ফাঁকাই থাকে, এবং সেই স্থান তো নগণ্য, নিউক্লিয়াসের যে আয়তন তার তো স্থান নগণ্য। তাহলে অনেক ইলেকট্রন আসে, অ্যাকচুয়ালি অনেক ইলেকট্রন এর মধ্যে আসছে, অনেক ইলেকট্রন আসছে, প্রচুর ইলেকট্রন আসছে। এই প্রচুর ইলেকট্রনের শক্তি কারো কম কমবে, কারো বেশি কমবে, কারোর পুরোটা কমতে পারে। তার ফলে নির্গত ফোটন, যে এক্স রশ্মি ফোটন, এটাও বিভিন্ন শক্তির পাওয়া যাবে, বিভিন্ন শক্তির এক্স রশ্মি ফোটন পাওয়া যাবে। আচ্ছা, তার মধ্যে সব থেকে বেশি শক্তি কখন পাওয়া যাবে? এক্স রশ্মি সব থেকে বেশি শক্তি, আমি বলছি এক্স রশ্মি সব থেকে বেশি শক্তি কখন হবে? যদি
একটা ইলেকট্রন ঢুকে তার সমস্তই কাইনেটিক এনার্জি এক্স রশ্মিতে পরিণত হয়ে যায়। অর্থাৎ ফাইনাল কাইনেটিক এনার্জি যদি 0 হয়, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, 10 ইলেকট্রন ভোল্ট শক্তি নিয়ে ইলেকট্রন ঢুকছে। এবার মনে করো এই ইলেকট্রনটা যখন এই পরমাণুর পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন শেষে এটার 8 ইলেকট্রন ভোল্ট শক্তি হলো। তাহলে 2 ইলেকট্রন ভোল্ট হলো এক্স রশ্মির শক্তি। আচ্ছা, এবার এই 10-এর মধ্যে এই ইলেকট্রনের গতিশক্তি যদি 0 হয়, ফাইনালটা 0 হয়, তাহলে 10 গতিশক্তিরই এক্স রশ্মি পাওয়া যাবে এবং এটাই সর্বোচ্চ গতিশক্তির, সর্বোচ্চ শক্তির ফোটন এক্স রশ্মি। সমস্ত শক্তিটাই যদি এখানে সমস্ত শক্তি যদি বলছি এক্স রশ্মিতে পরিণত হয়, তাহলে যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রন আসছে তার পুরোটাই যদি শক্তিতে পরিণত হয়ে যায়, মানে এক্স রশ্মিতে পরিণত হয়ে যায়, সেই এক্স রশ্মির শক্তি সব থেকে বেশি হবে, আর তখনই তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হবে। আচ্ছা, এই 10 ইলেকট্রন ভোল্ট শক্তি পেল কোথার থেকে? ওই ক্যাথোড অ্যানোডের মধ্যে যে বিভব প্রভেদ প্রয়োগ করা হচ্ছে হাই ভোল্টেজের ব্যাটারির সাহায্যে, তার সাহায্যে। সেই জন্য দেখো ইভি, এটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি, মানে ইলেকট্রনের গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, সর্বোচ্চ গতিশক্তি এটা মনে করো, এটা হাফ ভি ম্যাক্স স্কোয়ার, সব থেকে বেশি গতিশক্তি নিয়ে যাচ্ছে এবং সমস্ত গতিশক্তিটা এখানে পরিণত হয়ে যাচ্ছে এক্স রশ্মিতে। সমস্ত গতিশক্তিটা এক্স রশ্মিতে পরিণত হয়ে যাচ্ছে, কারণ আমি এটা এইচ সি বাই ল্যামডা লিখবো। এই ক্ষেত্রে ল্যামডাটা হবে মিনিমাম, এর থেকে মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি তুমি পাবে না। তার মানে এর থেকে বেশি শক্তির তরঙ্গ, এর থেকে বেশি শক্তির এক্স রশ্মি তুমি পাবে না। এটাই সর্বোচ্চ শক্তি, এক্স রশ্মির সর্বোচ্চ শক্তি এটা। আর সর্বোচ্চ শক্তি মানে কি? সর্বোচ্চ শক্তি মানে হচ্ছে ল্যামডাটা মিনিমাম। তাহলে ইভি ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মিন। আচ্ছা, ল্যামডা মিন, তাহলে দেখো তো ল্যামডা মিন, এই ক্যালকুলেশন ইম্পর্টেন্ট। এইচ সি বাই ইভি আমরা লিখতে পারি, এইচ সির ভ্যালু 12400, এটা ইউনিট হচ্ছে ইভি অ্যাংস্ট্রম, উপরেটার ইউনিট, আর নিচে ইভি, ক্যান্সেল করে দিলে এটা নিচেরটার ইউনিট আসলো 12400, উপরে ভোল্ট অ্যাংস্ট্রম আসলো ইউনিট, ভোল্ট অ্যাংস্ট্রম, আর নিচে ভোল্ট, এটা ভোল্টেজ। এইটা হচ্ছে ল্যামডা মিন, সর্বোচ্চ। এটা কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য বলে, ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য বলে। এর থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য মানে এর থেকে বেশি শক্তির তুমি এক্স রশ্মি পাবে না। তাহলে দেখো সেটা কিন্তু নির্ভর করছে ভি এর উপরে। এই যে এখানে যে ভিটা প্রয়োগ করছো, এটা যত বেশি হবে ল্যামডা মিন তত কম হবে, মানে শক্তি বেশি হলো। নিশ্চয়ই বুঝতে পারছো, 10 ইলেকট্রনের শক্তি 10 পুরোটাই নষ্ট হয়ে গেল, মানে নষ্ট মানে কি এক্স রশ্মিতে পরিণত হয়ে গেল। তাহলে এক্স রশ্মির শক্তি সব থেকে বেশি হলো, মানে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হলো। তার থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি আর পাওয়া যাবে না। আচ্ছা, এখানে নিরবিচ্ছিন্ন কথার অর্থ কি? নিরবিচ্ছিন্ন কেন বলছে? দেখো ল্যামডা মিনিমাম যে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যের তুমি এক্স রশ্মি পাচ্ছ এখানে। এছাড়া এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য মানে কম শক্তির এক্স রশ্মি তো পাবেই। কোনো ইলেকট্রন মনে করো 10 শক্তি নিয়ে 8 শক্তি নিয়ে আসছে, সেটা 4 শক্তি নিয়ে বেরিয়ে গেল, তো 4 শক্তি কনভার্ট হলো। কেউ 8 শক্তি নিয়ে এসে 5 শক্তিতে বেরিয়ে যাচ্ছে, তাহলে 3 শক্তি কনভার্ট হলো। তার মানে দেখো এখানে এক্স রশ্মির যে শক্তি, বা এক্স শক্তি দিয়েও বলতে পারো, এক্স রশ্মির শক্তি একটা ম্যাক্সিমাম তুমি ভ্যালু পাবে, তার থেকে মিনিমাম সব ভ্যালুর এক্স রশ্মির
পাওয়া যাবে এখানে। শক্তি এক্সরশির যে শক্তি মিনিমাম থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু তুমি পর্যন্ত পাবে। মিনিমাম মানে হচ্ছে এখানে শূন্য থেকে, শক্তি শূন্য থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত পাবে। আর তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য একটা ল্যামডা মিন থেকে ইনফাইনাইট তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত পাবে। ঘটনা এটাই, ল্যামডা মিনিমাম থেকে ইনফাইনাইট তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের আমরা এক্সরশি পাচ্ছি। অল, ধরো ল্যামডা মিন মনে করো বললাম 10 অ্যাংস্ট্রম, এটা মিনিমাম। এর থেকে বড় মানে 10.1ও পাবো, 10.2ও পাবো, 10.3ও পাবো, 10.5ও পাবো, 11 পাবো, 12 পাবো। সমস্ত শক্তির কিন্তু আমরা এক্সরশি পাচ্ছি, বা সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের মিনিমাম থেকে শুরু করে, মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের এক্সরশি কিন্তু আমরা পাচ্ছি। সেই জন্য এটাকে আমরা বলি নিরবিচ্ছিন্ন। অর্থাৎ আমরা যদি একটা গ্রাফ ড্র করি, দেখো নিরবিচ্ছিন্ন এক্সরশির জন্য একটা গ্রাফ যদি আমরা ড্র করি তাহলে কিরকম হওয়া উচিত? এরকম, এইটা হচ্ছে ল্যামডা মিন, এটা হচ্ছে এদিকে ল্যামডা, এদিকে হচ্ছে আই ইন্টেন্সিটি বা প্রাবল্য। তার মানে ল্যামডা মিন থেকে শুরু করে ইনফাইনাইট তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত আমি পাবো। এটাকেই বলছি আমরা কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন এক্সরশি। নিরবিচ্ছিন্ন। ভোল্টেজ যদি কমাও, ভোল্টেজ যদি কমাও, এটা মনে করো V1 ভোল্টেজ, ভোল্টেজ কমিয়ে তুমি V2 করলে, তখন ল্যামডা মিনের ভ্যালু, এই যে এইমাত্র দেখলা ল্যামডা মিন ইজ ইকুয়াল টু 12,400/V। ভোল্টেজ যদি কমিয়ে আনো তাহলে ল্যামডা মিন বেড়ে যাবে, ভোল্টেজ কমানো ল্যামডা মিন বেড়ে যাবে। এটা V2 ভোল্টেজ, তাহলে এখানে অবশ্যই V1 গ্রেটার দেন V2, তখন ল্যামডা মিন হবে এখান থেকে স্টার্ট। ল্যামডা মিন এখান থেকে স্টার্ট মানে কি? শক্তি কম হলো, এখানে শক্তি বেশি। যেই দিক দেখো এই দিকে শক্তি বাড়ছে, শক্তি এদিকে বাড়ে, শক্তি বাড়ছে, আর ল্যামডা এদিকে বাড়ছে, ল্যামডা এদিকে বাড়ছে, শক্তি তো ল্যামডার উল্টো। ল্যামডা মিন থেকে অসীম পর্যন্ত তুমি তরঙ্গ দৈর্ঘ্য পাবে। তার মানে কি? এই তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছ এক্সরশি, এই তরঙ্গ দৈর্ঘ্য এক্সরশি পাচ্ছ, এই তরঙ্গ, সব তরঙ্গ দৈর্ঘ্যের তুমি এক্সরশি পাচ্ছ। সেই জন্য এটা আমরা বলি নিরবিচ্ছিন্ন। তার মানে প্রত্যেক, এখানে বিচ্ছিন্ন কখন হতো? বিচ্ছিন্ন মানে হচ্ছে দেখো বিচ্ছিন্ন হয়ে গেল, এটা বিচ্ছিন্ন। তার মানে এই তরঙ্গ দৈর্ঘ্যের এক্সরশি পাচ্ছি, কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্যের এক্সরশি আমরা পাচ্ছি না, এখানে গ্রাফ নেই, গ্যাপ আছে, এটা নিরবিচ্ছিন্ন। এটা বিচ্ছিন্ন, এটা বিচ্ছিন্ন হলো। তার মানে এখানে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের এক্সরশি পাওয়া যাচ্ছে। আর এইটা ধাতুর উপর নির্ভর করে না, টার্গেটের উপর নির্ভর করে না, নির্ভর করে না। তুমি যে ধাতুই লাগাও এরকমই পাবে, সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য পাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার ল্যামডা মিনের ভ্যালু আলাদা হতে পারে। হলো তো নিরবিচ্ছিন্ন এক্সরশি। নিরবিচ্ছিন্ন এক্সরশির ক্ষেত্রে ল্যামডা মিন ইজ ইকুয়াল টু 12400/V। এটা দিয়ে তোমাদের কিন্তু অঙ্ক আসবে, এটা দিয়ে অঙ্ক আসবে। দেখো একটা অঙ্ক আসে, 50 কিলোভোল্ট এক্সট্রসি নলে 50 কিলোভোল্ট ক্যাথোড অ্যানোডের মধ্যে ভোল্টেজ দেওয়া হলো।
তাহলে মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য কত বের হবে এটা চাইলো। তাহলে ভি এর ভ্যালু 50,000, ল্যামডা মিন ইজ ইকুয়াল টু এটা 12400 বাই 50,000 লাগিয়ে দাও, 50 কিলোভোল্ট বলছে, আর এটা হবে অ্যাংস্ট্রম ইউনিটে কিন্তু। ব্যাস অঙ্ক হয়ে গেল, এত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মিন। এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য তো পাওয়াই যাবে। তাহলে কন্টিনিউয়াস এক্স রশ্মি তোমরা মোটামুটি বুঝতে পারলে। এবার আমরা আসি বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। দেখো কন্টিনিউয়াসটা কি হয়? কন্টিনিউয়াস হচ্ছে এই যে ইলেকট্রন পরমাণুর মধ্যে ফাঁকা স্থান দিয়ে যখন চলে যাচ্ছে তখন তার গতিশক্তি কমে যাচ্ছে, আর তখনই নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বের হচ্ছে, ফাঁকা স্থান দিয়ে যখন চলে যাচ্ছে। আর বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি কিন্তু তা না। বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির ক্ষেত্রে কোনো ইলেকট্রন, ধরো এই ইলেকট্রনটা বাইরের থেকে আসছে, এসে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ধনাত্মক আধান, এটা প্রথম কক্ষপথে মলিবডেনাম, এটা ধাতুর পরমাণু, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তারপরে কক্ষপথে সব ইলেকট্রন দেখানো হয় নাই। ধরো কোনো ইলেকট্রন এসে ডাইরেক্ট এর কক্ষপথের ইলেকট্রনকে ধাক্কা মারলো, দেখছো এবার মজা। নিরবিচ্ছিন্নটা কি? ফাঁকা দিয়ে যখন চলে যাবে তখন হচ্ছে নিরবিচ্ছিন্ন। আর যখন ডাইরেক্ট এসে ধাক্কা মারবে কোনো ইলেকট্রন কক্ষপথের ইলেকট্রনকে, তখন সেই ইলেকট্রনকে ছিটকে বাইর করে দিবে আর নিজেও চলতে থাকবে এদিকে, মনে করো। তার ফলে দেখো এইখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেল, শূন্য স্থান তৈরি হলো। ধরো প্রথম কক্ষে, এখানে প্রথম কক্ষই দেখানো আছে, প্রথম কক্ষে n=1, এটা মানে কে কক্ষপথের ফার্স্ট কে কক্ষপথের এই ইলেকট্রনটাকে বের করে নিয়েছে, এখানে শূন্যস্থান তৈরি হলো, ভ্যাকান্ট তৈরি হলো। এইবার এই শূন্যস্থান পূরণ করবে বাইরের কক্ষের যে ইলেকট্রন, সেটা জাম করে। সেটা তোমার কিন্তু এল কক্ষপথ থেকেও জাম করতে পারে, এম কক্ষপথ থেকেও জাম করতে পারে, নির্ভর করবে এই ইলেকট্রনের গতিশক্তির উপর। ওই পরিমাণ শক্তি না হলে কিন্তু এখান থেকে ইলেকট্রন বের করতে পারবে না, ন্যূনতম একটা কিন্তু শক্তি লাগবে। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি যখন নিয়ে এটা বার করে দেবে, শক্তির এই যে পার্থক্যের উপর নির্ভর করে এখান থেকেও জাম করতে পারে, এখান থেকেও জাম করতে পারে। যখনই জাম করলো তখন এইখান থেকে, তাহলে বাইরের কক্ষপথে যখন ভেতরের কক্ষপথে ইলেকট্রন জাম করে তখন আবার রেডিয়েশন উৎপন্ন হয়, মানে বিকিরণ উৎপন্ন হয়, তার মানে এক্স রশ্মি পাওয়া যায়, এখানে এক্স রশ্মি পাওয়া যাবে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ব্যাপার ছিল, যখন জাম করে উপর থেকে নিচে তখন শক্তি পাওয়া যায়। তো এই ব্যাপারটা একদম আলাদা, এখানে ব্যাপারটা আলাদা। এখানে ভ্যাকেন্ট করে দেওয়া হবে, হ্যাঁ, ভ্যাকেন্ট করে দিলে। আর হাইড্রোজেন পরমাণু কিন্তু এটা বোর তত্ত্বে কিন্তু এটা একক ইলেকট্রনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে মাল্টি ইলেকট্রন পরমাণু কিন্তু। যাই হোক, এইখানে এল কক্ষ থেকে যখন জাম করবে তখন একটা শক্তি পাওয়া যাবে, এম কক্ষের থেকে যখন জাম করবে তখন আরেকটা শক্তির এক্স রশ্মি পাওয়া যাবে, এন কক্ষপথ থেকে যখন জাম করবে তখন আরেকটা এক্স রশ্মি পাওয়া যাবে। কোন ইলেকট্রনকে সরানোর ফলে? এটা হচ্ছে কে কক্ষপথের ইলেকট্রন। কে কক্ষপথের ইলেকট্রনকে সরানোর ফলে কি কি শক্তি উৎপন্ন হতে পারে? ফার্স্ট n=2 এর থেকে n=2 এর থেকে জাম করতে পারে, মানে কে এল কক্ষপথ থেকে জাম করতে পারে, এটাকে বলি আমরা কে আলফা। যখন এই কক্ষপথ থেকে জাম করবে তখন আমরা বলবো কে বিটা। যখন তার উপরে এটা এল, এটা এম, এটা এন থেকে যখন জাম করবে এখানে তখন হচ্ছে কে গামা। আচ্ছা, এখন দেখো এটাকে বলে আমরা কে সিরিজ, কে শ্রেণী। এবার যদি
এই ইলেকট্রন, বাইরের ইলেকট্রনটা এসে সেকেন্ড এল কক্ষপথের ইলেকট্রনটাকে সরিয়ে দেয়, এইখানে ভ্যাকেন্ট তৈরি হয়। কে কক্ষপথে যদি ভ্যাকেন্ট তৈরি হয় তাহলে কে সিরিজ, এল কক্ষপথের ইলেকট্রনকে ধাক্কা মেরে যদি এটাকে এখানে ভ্যাকেন্ট তৈরি করে তাহলে এটা এল সিরিজ। তখন ইলেকট্রন জাম করবে কোথার থেকে, এটা কে এল এম, এম থেকে জাম করবে এখানে, এন থেকে জাম করবে এখানে, তখন ওটাকে আমরা বলবো এল সিরিজ। এইভাবে যে এক্স রশ্মি, তার মানে এখানে যে এক্স রশ্মি উৎপন্ন হচ্ছে জাম করার ফলে তো শক্তি উৎপন্ন হচ্ছে, এই এক্স রশ্মিটাকে বলা হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। আর কেন বৈশিষ্ট্যমূলক বলা হচ্ছে, দেখো এই জাম্পিং করে যে শক্তি নির্গত করা, এটা তো নির্ভর করবে এই পরমাণুর জেড এর উপর, পরমাণুটার উপর নির্ভর করবে। হাইড্রোজেনের ক্ষেত্রে মনে আছে প্রথম কক্ষপথের শক্তি কত, -13.6, তারপরের কক্ষপথে কত, -3.4, এরকম নির্দিষ্ট হয়। এবার মলিবডেনাম ধাতুর ক্ষেত্রে এই ভ্যালুগুলো আলাদা আলাদা আছে, এরকম না, এটা না, মলিবডেনাম ধাতুর ক্ষেত্রে এরকম ভ্যালু আছে, টাংস্টেন ধাতুর ক্ষেত্রে এই ভ্যালু এরকমই ভ্যালু আছে, আলাদা আলাদা। তাহলে নির্ভর করছে অ্যাকচুয়ালি ধাতুর উপর নির্ভর করবে এটা, এই এক্স রশ্মিটা তাহলে ধাতুর উপর নির্ভর করছে। কারণ এই জাম করার ফলে, বাইরের কক্ষপথ থেকে ভেতরের কক্ষপথে জাম করার ফলে যে এক্স রশ্মি তৈরি হচ্ছে সেটা নির্ভর করবে অবশ্যই ধাতুর উপরে। দেখো এখানে বলা আছে, দেখো এন থেকে যখন N2 থেকে যখন এখানে লাভ দেবে N1 মানে কে কক্ষপথে যখন লাভ দেবে কে আলফা, N3 থেকে যখন কে কক্ষপথে তখন কে বিটা, N4 থেকে যখন কে কক্ষপথে কে গামা, এইভাবে হয়। আবার এল কক্ষপথে যখন N3 থেকে লাভ দেবে তখন এল আলফা, N4 থেকে যখন লাভ দেবে এল বিটা, N5 থেকে যখন লাভ দেবে এল গামা। ঠিক একই রকম ভাবে 3 নম্বর কক্ষপথে এম আলফা, এম বিটা, এম গামা, এইভাবে হবে। আর এইখানে যে শক্তিটা পাওয়া যাচ্ছে, এটাই তো এইচ নিউ, এটাই এক্স রে ফোটন। এখানে একটা জিনিস দেখো, কে আলফার থেকে কে বিটার শক্তি বেশি হবে, শক্তির পার্থক্য বেশি, তার থেকে কে গামার শক্তি বেশি হবে, শক্তি বেশি। তরঙ্গ দৈর্ঘ্য তুমি যদি বলো, কে আলফার তরঙ্গ দৈর্ঘ্য থেকে এর তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, শক্তি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। এর শক্তি আরো বেশি, এর তরঙ্গ দৈর্ঘ্য আরো কম। আচ্ছা, এইবার এটাকে যদি আমি গ্রাফের সাহায্যে একটু বলার চেষ্টা করি, দেখো এটা হচ্ছে প্রাবল্য, ইন্টেন্সিটি আই, এইটা হচ্ছে নিরবিচ্ছিন্ন। একটু আগে দেখানো হলো নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি, বলা হলো। দেখো নিরবিচ্ছিন্ন তো এরকম থাকছেই। এইবার ধাতুর উপর নির্ভর করে দুইটা একদম ফিক্সড দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ইন্টেন্সিটি হাইয়েস্ট পাওয়া যাচ্ছে এখানে। তার মানে চূড়া উৎপন্ন হচ্ছে, নিরবিচ্ছিন্ন এক্স রশ্মির মধ্যে দুইটা চূড়া পাওয়া যাচ্ছে। এই যে চূড়াগুলি পাওয়া যাচ্ছে যে এক্স রশ্মির জন্য, সেটাকে বলা হয় বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। এই চূড়াটা কেন হচ্ছে, ওই যে জাম করার জন্য। আচ্ছা বলতো কার শক্তি বেশি, এই মাত্র বললাম কে আলফা আর কে বিটার মধ্যে শক্তি বেশি কে বিটা। কে বিটার যদি শক্তি বেশি হয় তার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। তাহলে এখন বলতো এই দুইটার মধ্যে কোনটা কে আলফা কোনটা কে বিটা? যার শক্তি বেশি, কে বিটার শক্তি বেশি, তার তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে এটা কে বিটা, এটা কে আলফা। এল আলফা, এল যদি তৈরি হয় তাহলে এখানে এল বিটা, এখানে এল আলফা, এরকম হবে। এল আলফা, এল বিটা হবে আগে, এটা এল আলফা, এরকম হবে। এই যে চূড়া উৎপন্ন হচ্ছে হঠাৎ করে এখানটায় নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে, দেখো এখানে দুটো তরঙ্গ দৈর্ঘ্য দেখানো আছে,
নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে হঠাৎ করে ইন্টেন্সিটি বেশি হয়ে যাওয়া, হ্যাঁ, ফোটনের সংখ্যা বেশি হয়ে যাওয়া, সেটা হচ্ছে কার জন্য বেশি হচ্ছে? ওই জাম করে যে ইলেকট্রন কক্ষপথে আসছে, হ্যাঁ, তার জন্য হচ্ছে। এটা প্রথম কক্ষপথে আসছে, এটাও প্রথম কক্ষপথে আসছে, এটা n=2 এর থেকে আসছে, এটা n=3 এর থেকে আসছে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট আরেকটা কথা বলি, দেখো এখানে ভোল্টেজ বাড়ানো হলো, ভোল্টেজ বাড়ালে ল্যামডা মিনের মান কমে যাবে, নিরবিচ্ছিন্নর কথা বলা হচ্ছে। ভোল্টেজ বাড়ানো হলো, ল্যামডা মিনের মান কমে যাবে। দেখো ল্যামডা মিন কমে গেল। আচ্ছা, তাহলে এটা হাই ভোল্টেজের জন্য, এটা V1 ধরো, এটা V2 ধরো, এবং V2 হচ্ছে হাই ভোল্টেজ, বেশি ভোল্টেজ। এটা এইখানেও কি বলে তুমি চূড়া পাবে, চূড়ার পজিশন দেখো একই জায়গায় থাকবে। ঘটনা বুঝতে পারছো? তাহলে ভোল্টেজের উপর বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না, চূড়ার পজিশন একই জায়গায়। তাহলে বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি ভোল্টেজের উপর নির্ভর করে না, নির্ভর করে এটা কি ধাতু। একটা ধরো মলিবডেনাম ধাতু যদি নাও, কম ভোল্টেজেও তুমি এইটা পাচ্ছ নিরবিচ্ছিন্নর জন্য, আর এইখানেই চূড়া পাচ্ছ। বেশি ভোল্টেজে নিরবিচ্ছিন্নর জন্য এই গ্রাফ পাচ্ছ, আর ঠিক চূড়াটা কিন্তু ওখানেই হবে, ওখানেই হবে। দেখো মলিবডেনাম ধাতু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে ক্যারেক্টারিস্টিক এক্সরে একই জায়গায় হবে। আচ্ছা, গেল। তাহলে তোমরা মোটামুটি বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি আর কন্টিনিউয়াস এক্সরশ্মি মোটামুটি বুঝতে পারলে। আচ্ছা, নেক্সট আমি যদি বলি মোজলের সূত্র, তোমরা মোজলে নাম শুনেছ, মোজলে এই ব্যাপারটা নিয়ে অনেক কাজ করেছেন, মোজলে, বিজ্ঞানী মোজলে। এবং পর্যায় সারণীতে তিনিই বলেছিলেন যে পর্যায় সারণীতে তোমরা পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী সাজাও। কারণ এটা কি করে জানলেন? উনি বিভিন্ন পারমাণবিক ক্রমাঙ্কের ধাতু নিয়ে কে সিরিজের কে আলফা বার করে দেখলেন, সব আলাদা আলাদা আসে। তাহলে কে নির্ভর করে, মানে বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি নির্ভর করে বিভিন্ন ধাতুর উপরে, সেই ধাতুগুলোর জেড আলাদা আলাদা হবে। সেই জন্যই তিনি জেড দিয়ে, অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে আমাদের সাজাতে বললেন পর্যায় সারণী। আচ্ছা, দেখো মোজলের সূত্র যদি বলা হয়, মোজলের সূত্র যেটা, মোজলের সূত্র আমাদের এরকম বলে যে রুট নিউ ভ্যারিস জেড মাইনাস বি, এরকম বলে। তবে রুট নিউ মানে কম্পাঙ্ক, বি হচ্ছে শিল্ডিং কনস্ট্যান্ট বলে বা স্ক্রিনিং কনস্ট্যান্ট বলে, ইকুয়াল টু দিলে এ ইন্টু জেড মাইনাস বি। কে সিরিজের জন্য, কে শ্রেণীর জন্য এই শিল্ডিং কনস্ট্যান্টের ভ্যালু, বি এর ভ্যালু কিন্তু 1। তার মানে কে শ্রেণীর জন্য রুট নিউ ইজ ইকুয়াল টু এ ইন্টু জেড মাইনাস 1 লেখা যায়। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা কি এখানে দেখো, এটা কি? এ একটা ধ্রুবক, এই ধ্রুবকের মান তুমি পেতে পারো। ইম্পর্টেন্ট কথা হচ্ছে বোর তত্ত্বে আমরা মাত্র সিঙ্গেল ইলেকট্রন যে পরমাণু আছে সেটা কি প্রয়োগ করতে পারি। বোর তত্ত্ব তোমার মনে আছে? দেখো ডেল্টা ই, যখন একটা ইলেকট্রন জাম্প করবে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে, উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে জাম্প করবে, যে শক্তি ফোটন নির্গত করবে সেটা ডেল্টা ই যদি হয়, সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে RCH ইন্টু জেড স্কোয়ার। এটা RCH জেড স্কোয়ার ইন্টু 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার, এটা ফর্মুলা।
আচ্ছা, এটা মানে তো এইচ নিউ, দেখো আর সি এইচ জেড স্কোয়ার 1/nf স্কোয়ার মাইনাস 1/ni স্কোয়ার আমি লিখলাম। এখানে এইচ এইচ কাটা গেল, তাহলে নিউ ইজ ইকুয়াল টু দেখো আর সি জেড স্কোয়ার 1/nf স্কোয়ার মাইনাস 1/ni স্কোয়ার, এটা আমি লিখলাম। এবার মুছলে দেখো কে আলফা সিরিজের জন্য কি, কে আলফা শ্রেণীর জন্য আমরা তো লিখতে পারি কে আলফা শ্রেণীর জন্য ইনিশিয়াল 2 আর এন ফাইনাল হচ্ছে 1, তাহলে নিউ ইজ ইকুয়াল টু আমরা পাবো আর সি ইন্টু জেড স্কোয়ার। একটা জিনিস বলি, যখন এটা একটা মুছে দিই, এটা তো বোরের তত্ত্ব আমরা লিখলাম, এটা সিঙ্গেল ইলেকট্রন স্পেসিস বা একক ইলেকট্রনের কোনো পরমাণুর জন্য। মোজলে আমাদের বললেন এইটাই তুমি মোজলের মত অনুযায়ী এটা তুমি মাল্টি ইলেকট্রন স্পেসিসের ক্ষেত্রেও তুমি মানে অনেক ইলেকট্রন থাকলেও তুমি এইটা প্রয়োগ করতে পারবে যদি তুমি জাস্ট জেডকে জেড মাইনাস বি লেখো, আর কে শ্রেণীর ক্ষেত্রে জেড মাইনাস ওয়ান লেখো। কে শ্রেণীর ক্ষেত্রে আর এটা কে শ্রেণীর ক্ষেত্রে, তাহলে এটা 1 নম্বর, ওয়ানে আসবে মাইনাস 1/n ধর ইনিশিয়াল দিলাম। দেখো এখানে ইম্পর্টেন্ট কথা, এটা বোর তত্ত্ব জেড স্কোয়ার, মোজলে এটাকে এই যে শিল্ডিং কনস্ট্যান্ট বি বা 1, কে শ্রেণীর জন্য 1 বি এর মান, কে শ্রেণী না হলে বি হবে। তুমি এটাকে প্রয়োগ করতে পারো মাল্টি ইলেকট্রন স্পেসিসের জন্য, অর্থাৎ খুব একটা ইম্পর্টেন্ট জিনিস পেয়ে গেলাম। এতদিন পর্যন্ত আমরা বোরের তত্ত্ব শুধু একক ইলেকট্রনের পরমাণুর ক্ষেত্রেই আমরা প্রয়োগ করতে পারি, আর মোজলে যখন আসলো তখন কিন্তু আমরা বহু ইলেকট্রনের যে পরমাণু আছে সেই ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি কত শক্তির রেডিয়েশন বা কত কম্পাঙ্কের রেডিয়েশন বের হবে। নিউ ভ্যারিস, তাহলে একটা কাজ করি, এখানে নিউ রুট নিউ যদি করি, আমি রুট নিউ যদি করি, দেখো আর সি এটা 1/1 স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার আর জেড মাইনাস 1 হোল স্কোয়ার হচ্ছে, সরি এটা জেড মাইনাস 1 হচ্ছে, এইটাকে নাম দেওয়া হলো এ আর এটা জেড মাইনাস 1 নিউ ইজ ইকুয়াল টু, এটা কি তাহলে এ হচ্ছে রুট ওভার আর সি ইন্টু 1 মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার। এখন দেখো যদি কে আলফা শ্রেণী হয় এর মান কত হবে, এ কত, এর মান ওই ধ্রুবকটার মান আর সি 1 মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার, আর সি 1 মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার। আচ্ছা, কে আলফা শ্রেণীর ক্ষেত্রে আমরা n ইনিশিয়াল এটাকে 2 নম্বর ধরবো, তাহলে এটা রুট ওভার আছে একটা, তাহলে এ আমরা পাবো আর সি 1 মাইনাস 1/4 মানে 3/4 তার রুট ওভার মানে 3/4 এ। আচ্ছা, কে বিটা শ্রেণীর ক্ষেত্রে, এটা এ আলফা নাম দিলাম, কে বিটা শ্রেণীর ক্ষেত্রে
আমি লিখতে পারি এ কে বিটা শ্রেণীর ক্ষেত্রে ইনিশিয়ালটা কত হবে, ইনিশিয়ালটা n3 হবে, সেই ক্ষেত্রে এটা হবে 1 - 1/3 মানে 8/9, 8/9 RC হবে এই ধ্রুবকটার মান এ বিটা। আচ্ছা, এটা কেন আমরা করছি, এটা আমরা একটা গ্রাফ ড্র করব। আমরা দেখতে চাচ্ছিলাম কে আলফা শ্রেণীর ক্ষেত্রে এই এ এর ভ্যালু বড় না কে বিটা শ্রেণীর ক্ষেত্রে এ এর ভ্যালু বড়। আমরা দেখলাম কে বিটার ক্ষেত্রে এ এর ভ্যালু বড়, এটা 8/9, এখানে 3/4। আমরা একটা গ্রাফ ড্র করব। কি গ্রাফ? রুট নিউ ইজ ইকুয়াল টু এ ইন্টু z-1, এটা একটা গ্রাফ ড্র করব। আচ্ছা, এটাকে আমি এ জেড দিলাম মাইনাস এ দিলাম, রুট নিউ ইজ ইকুয়াল টু। আচ্ছা, এটা তুমি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সঙ্গে যদি কম্পেয়ার করো, এটাকে আমরা নতি বলবো। নতি হচ্ছে এটা সরল রেখা, তাহলে এটা সরল রেখা হচ্ছে, আর সরল রেখার নতিটা কত হচ্ছে এ। আচ্ছা, এবার সরল রেখার ইন্টারসেপ্ট মাইনাস, তার মানে দেখো আমি যদি এইদিকে রুট নিউ আর এইদিকে জেড দিয়ে একটা গ্রাফ ড্র করি, নতি মাইনাস হবে, মানে ছেদিতাংশ মাইনাস, মানে এখান থেকে শুরু হবে, এরকম একটা সরলরেখা পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা আমি গ্রাফ ড্র করলাম, যাই হোক সরলরেখাটাও। এইবার নতি কার বেশি? নতি বেশি হচ্ছে কে বিটা, তার মানে এটা হচ্ছে কে বিটার জন্য, এটা হচ্ছে কে আলফার জন্য। তাহলে রুট নিউ আর জেড এর মধ্যে গ্রাফ ড্র করলে এরকম একটা গ্রাফ হবে। এটা এখান থেকে স্টার্ট করবে। বাস, মোটামুটি তোমাদের আর মোজলের সূত্রের গুরুত্ব পড়বে তোমাদের পরীক্ষার জন্য, বই থেকে একটু পড়ে নেবে মোজলের সূত্রের গুরুত্ব। তো শেষ করছি।